শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন 1 মাসও হয়নি, কিন্তু নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের পর এই অল্প সময়েই পর্দার আড়ালে যা ঘটছে তা আপনার কল্পনাতেও হার মানাবে। হঠাৎ করে রাতারাতি বদলে গেল সেনাবাহিনীর চেইন অফ কমান্ড। কিন্তু কেন, কার নির্দেশে? আজ আমরা উন্মোচন করব সেই ভয়াবহ ষড়যন্ত্র যা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতের নির্দেশে করা হচ্ছে। ডিজিএফআই থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোতে কাদের বসানো হলো? কেন একজন দিল্লি ফেরত অফিসারকে রাতারাতি প্রমোশন দিয়ে গুরুত্বপূর্ণ পদে আনা হলো? দর্শক, এবার ভারতের নির্দেশে দেশ চালাবে তারেক রহমান, এমন বিস্ফোরক দাবি ঘিরে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। তারেক রহমান ও নরেন্দ্র মোদীর গোপন বৈঠক নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। দেশের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন 1 মাসও হয়নি, কিন্তু নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের পর এই অল্প সময়েই পর্দার আড়ালে যা ঘটছে তা আপনার কল্পনাতেও হার মানাবে। হঠাৎ করে রাতারাতি বদলে গেল সেনাবাহিনীর চেইন অফ কমান্ড। কিন্তু কেন, কার নির্দেশে? আজ আমরা উন্মোচন করব সেই ভয়াবহ ষড়যন্ত্র যা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতের নির্দেশে করা হচ্ছে। ডিজিএফআই থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোতে কাদের বসানো হলো? কেন একজন দিল্লি ফেরত অফিসারকে রাতারাতি প্রমোশন দিয়ে গুরুত্বপূর্ণ পদে আনা হলো? কিভাবে দেশের সার্বভৌমত্বকে আজ নিলামে তোলা হয়েছে? ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না, কারণ এটি আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন। সম্প্রতি পুরো সেনাবাহিনীতে চালানো হয়েছে এক বিশাল শুদ্ধি অভিযান। তারেক রহমান যেন নয়াদিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে নেমেছেন। শুরুতেই আসি সেই নামের উপর যাকে নিয়ে পুরো সেনাবাহিনীতে তোলপাড় চলছে, লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। তিনি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও। এই পদটি কতটা গুরুত্বপূর্ণ তা কি আপনারা জানেন? তিনি ছিলেন প্রধানমন্ত্রীর বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি সামরিক উপদেষ্টা। তাকে কেন সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়া হলো? দর্শক, খবরটি অত্যন্ত পরিষ্কার। কামরুল হাসান সাহেব চেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় অস্ত্রের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে। তিনি তুরস্কের ড্রোন, চীনের মিসাইল এবং সবচেয়ে বড় কথা পাকিস্তানের সাথে JF-17 যুদ্ধবিমান কেনার জন্য চূড়ান্ত আলোচনা চালিয়েছিলেন। পাকিস্তানের আসিম মুনিরের সাথে তার সেই ঐতিহাসিক বৈঠক দিল্লির ঘুম কেড়ে নিয়েছিল। আর আজ সেই মেরুদণ্ডওয়ালা অফিসারকে সেনাবাহিনী থেকে বের করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হলো। এটি কি তারেক রহমানের সবচেয়ে বড় ভুল নয়? শহীদ জিয়া কি এরশাদকে বিশ্বাস করে একই ভুল করেননি? সেনাবাহিনীতে তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত পিএসও পদে কামরুল হাসানের জায়গায় নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ হল চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস। এই পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি 8 ডকের জিওসি ছিলেন। সিজিএস পদটি সেনাবাহিনীর অপারেশনাল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সেনাবাহিনীর নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, আদর্শগত বিষয়ে প্রশ্ন থাকায় ইউনূস সরকারের অপছন্দ ছিলেন এই মাইনুর। তাই সিনিয়র হওয়া সত্ত্বেও পদবঞ্চিত হয়েছিলেন সে সময়। চাকরি জীবনে এখন তার উন্নতি দেখে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, যখনই কোনো অফিসার জাতীয়তাবাদী শক্তিতে বলিয়ান হতে চান তখনই কেন তাকে কোণঠাসা করা হয়? সিজিএস পদের এই রদবদল কি ভবিষ্যতে সেনাবাহিনীর গতিপথ বদলে দেওয়ার কোনো আগাম সংকেত? তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআইতে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, অর্থাৎ তাকেও সেনাবাহিনীর মূল ধারা থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তার জায়গায় কাকে আনা হলো? ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে। তাকে শুধু নিয়োগই দেওয়া হয়নি, বরং এক লাফেই মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর ডিজি বানানো হয়েছে। সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া কামরুল হাসান এবং জাহাঙ্গীর আলম দুজনেই দিল্লির আধিপত্য বিরোধী এবং জামায়াতের অনুসারী হিসেবে সেনাবাহিনীতে পরিচিত ছিলেন। দিল্লির গোলামি করার পাশাপাশি নিজ দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করারও একটা চেষ্টা দেখা যাচ্ছে নতুন প্রধানমন্ত্রীর মধ্যে। গোয়েন্দা সংস্থার প্রধান পদগুলোতে এই দ্রুত প্রমোশন এবং নিয়োগ গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কায়সার রশিদ কার ঘনিষ্ঠ? তিনি কি লন্ডনের আজ্ঞাবহ নাকি দিল্লির অনুগত? গোয়েন্দা সংস্থাকে কি আবারও সেই পুরনো রূপে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, যারা দেশপ্রেমিক জনগণের উপর নজরদারি করবে? দর্শক, এই প্রশ্নটি আজ প্রতিটি সচেতন নাগরিকের। এবার শুনুন সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় খবর। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। কি চমৎকার তার ভাগ্য! দিল্লি থেকে ফিরেই তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, তাকে করা হয়েছে 55 পদাতিক ডিভিশনের জিওসি। আপনারা কি জানেন এই 55 পদাতিক ডিভিশন কতটা গুরুত্বপূর্ণ? এটি যশোর এরিয়া নিয়ন্ত্রণ করে, যা ভারতের সীমান্তবর্তী অঞ্চল। যিনি দীর্ঘ সময় ভারতে কর্মরত ছিলেন, যার সাথে দিল্লির গভীর সখ্যতা রয়েছে, তাকেই কেন সীমান্তের পাহারাদার বানানো হলো? হিসেব পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো, আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা থামাতে সেনাবাহিনী রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন থেকেই প্রচলিত কথা হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক কূ হয়েছে, তবে বেসামরিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে। ক্ষমতা দখলের আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেছিলেন তার উপর ভরসা রাখতে। বিদেশি মদদে ইউনূস সরকার দীর্ঘ 18 মাস বাংলাদেশকে একটি ভয়াবহ অবস্থায় রেখে শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপের মুখে, যেখানে হয়তো ওয়াকারও আছেন, একটি সাজানো নির্বাচন দিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা এবং দুর্নীতি সহ একাধিক মামলায় খালাস। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, রাজনীতিতে বর্তমানে চলছে নতুন ঝড়। এই ভিডিওতে যেই খবরটি দেখেছেন সেই ভারতের সঙ্গে গোপন সমঝোতা, আর সমঝোতার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারেক রহমান। এখন প্রশ্ন একটাই, এই তথ্যটি কতটা সত্য আর কতটা রাজনৈতিক প্রচারণা? সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। অনেকেই বলছে নির্বাচনের আগে এমন ইস্যু সামনে আসা কৌশলও হতে পারে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।